সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। 2025 সালের এইচএসসি পরীক্ষার ঢাকা বোর্ড তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশ্ন এবং সমাধান এবং বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো প্রথমে যে প্রশ্নটি দেখছি আমরা, এখানে কিন্তু দেখো 101101 এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি? অর্থাৎ এখানে কমপ্লিমেন্ট মানে এখানে একের পরিপূরক করতে বলেছে। একের পরিপূরক আমরা খুব সহজেই করতে পারি, যে কোনো বাইনারি সংখ্যা থাকলে সেটির একের পরিপূরক করতে বললে সেটির মূলত বিপরীত, যেমন 1 থাকলে সেটি 0 হবে এবং 0-এর স্থানে 1 হয়ে যাবে। তাহলে দেখো এখানে কিন্তু 1-এর স্থলে এই খ নাম্বার আমরা দেখতে পাচ্ছি 0 এবং 0-এর স্থলে 1 রয়েছে, আবার 11-এর জায়গায় এখানে 00 রয়েছে। পর্যায়ক্রমে কিন্তু এই সংখ্যাটির পুরোটাই কিন্তু একদম পুরো বিপরীত রয়েছে। এরপর 2 নম্বর প্রশ্নটা দেখো, ফাইবার অপটিক ডেটা প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহৃত হয়? আমরা জানি ফাইবার অপটিক সাধারণত উচ্চ গতিসম্পন্ন এবং খুব ব্যয়বহুল একটি ডেটা প্রেরণের পদ্ধতি এবং একটি অনেক দামি একটি তারের মাধ্যম। তো এখানে কিন্তু লেজার রশ্মির মাধ্যমে সাধারণত ডেটাগুলো প্রেরণ করা হয়। এরপরে একটি উদ্দীপক আমরা এখানে দেখতে পাচ্ছি যে কামাল একজন ওয়েব ডেভেলপার। সে ক্লায়েন্টের জন্য www.worldnews.com ওয়েবসাইট তৈরি করেন। ওয়েবসাইটটি ব্যবহার করে দেশ বিদেশের খবর জানা যায়। তো আমরা ইতিপূর্বে জেনেছি এখানে শেষে যদি এরকম কোনো ওয়েবসাইটের শেষে .com থাকে তাহলে সেটি মূলত একটি বাণিজ্যিক ওয়েবসাইট হয়ে থাকে। যেমন শেষে যদি ইডু থাকে তাহলে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানমূলক ওয়েবসাইট হয়ে থাকে, এবং শেষে যদি গভ থাকে তাহলে দেখা যায় এটি একটি সরকারি ওয়েবসাইট হয়ে থাকে। তো আমরা কিন্তু শেষে যেমন বিক্রয়.com এই ধরনের আরও অনেক নাম রয়েছে, এগুলো দেখে কিন্তু আমরা বুঝবো যে এটি একটি বাণিজ্যিক ওয়েবসাইট। সুতরাং এখানে উত্তর হবে খ। 4 নম্বর প্রশ্নে দেখো, উদ্দীপকে কামালের তৈরিকৃত ওয়েবসাইটটি ভিজিটের জন্য কোন ধরনের প্রোটোকল ব্যবহৃত হয়? তো সাধারণত যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয় এগুলো কিন্তু উচ্চ গতিসম্পন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রোটোকল নির্দেশ করে, এবং প্রোটোকল দ্বারা সাধারণত এই প্রোগ্রামগুলো তৈরি করা হয়ে থাকে। এই সাইটটির মধ্যে এই যে এখানে যে প্রোটোকলটি রয়েছে এটি মূলত হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটিকে সংক্ষিপ্তভাবে বলা হয় HTTP। সুতরাং উত্তর হবে ঘ নাম্বার। ক্যারেক্টার ইনপুট দেওয়া যায় কোনটি দিয়ে? ক্যারেক্টার ইনপুট দেওয়া যায় এখানে শতকরা হার C দিয়ে। এরপর প্রোগ্রামটিতে ICT কতবার প্রদর্শিত হবে? দেখুন এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে। এখানে কিন্তু আমরা ফর এই লাইন থেকে বুঝতে পারছি যে এখানে কিন্তু I রয়েছে 4বার। সুতরাং এখানে কিন্তু 4বার ICT প্রদর্শিত হবে। সুতরাং উত্তর এখানে হবে হচ্ছে খ নাম্বার। এরপরে তোমরা দেখো 7 নম্বর প্রশ্নটা, ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি? আমরা জানি ক্লাউড কম্পিউটিং বলতে সাধারণত বোঝায় যে ইন্টারনেটের মাধ্যমে গ্লোবাল কিছু সুবিধা ভোগ করাকে মূলত ক্লাউড কম্পিউটিং বলে। সুতরাং আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু কম দামে কোনো একটি ল্যাপটপ এবং ডেস্কটপ ক্রয় করে কিন্তু আমরা এই ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে অল্প কিছু অর্থ খরচের মাধ্যমে উচ্চ গতিসম্পন্ন প্রসেসর ব্যবহার করে কিন্তু আমরা কাজ করতে পারি। সুতরাং এখানে উত্তর হবে ক, সাশ্রয়ী ও সহজলভ্য। এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ উদ্দীপক লক্ষ্য করো। এখানে কিন্তু একটি উদ্দীপক এখানে সার্কিট দেওয়া রয়েছে। এই সার্কিটের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটি কিন্তু মূলত একটি XOR গেট। এখানে সুতরাং XOR গেটের যে সমীকরণ রয়েছে A বার ইন্টু B প্লাস AB বার, এটি কিন্তু এখানে উত্তর হবে। এখানে তারপর দেওয়া রয়েছে যে উদ্দীপকে Y এর মান 0 পেতে মানে কখন পাওয়া যাবে? A এবং B এর মান কি হলে Y এর মান 0 হবে, অর্থাৎ Y এর মান এখানে 0 হয়ে যাবে। এখানে উত্তর হবে 1 এবং 2 নাম্বারটা, অর্থাৎ এর মান অথবা বির মান যে কোনো একটি যদি 0 অথবা একটি যদি 1 হয় সেক্ষেত্রে কেবল Y এর মান 0 হবে। সুতরাং এখানে উত্তর হবে ক। এরপর 10 নম্বর প্রশ্নটির দিকে আমরা লক্ষ্য করি। এখানে লক্ষ্য করো যে এখানে ডাবল ইনভার্টেড কমা তারপরে হ্যাশ রয়েছে, এখানে F রয়েছে 1 2 3 4 5 6, এখানে এই 6টি F দ্বারা মূলত এখানে সাদা রঙকে নির্দেশ করে। এরপরে একটি উদ্দীপক লক্ষ্য করো, নিচের উদ্দীপকটি পড়ো এবং 11 নং প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু একটি উদ্দীপক দেওয়া রয়েছে। এই উদ্দীপকের মাধ্যমে আমরা জানতে পারছি যে উদ্দীপকের প্রোগ্রামটির এখানে এইটি যদি তোমরা যদি সাবমিট করো তাহলে এখানে কিন্তু কোনো ফল প্রদর্শন মূলত করবে না। তো এখানে মূলত যদিও এটি উত্তর দেওয়া রয়েছে এখানে আসলে ভুল উত্তর দেওয়া হয়েছে, এটি আসলে এখানে প্রশ্নটারই আসলে ঠিক নেই। তো এরপরে আমরা প্রশ্নটা দেখব। এখানে 12 নম্বর প্রশ্ন। এখানে 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলে? আমরা জানি জৈবিক
বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে বলা হয় জিনোম। এরপর আমরা প্রশ্ন দেখব কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান, অর্থাৎ অভ্যন্তরীণ যে মানুষের এবং প্রাণীর যে অভ্যন্তরীণ যে একটি বিষয় রয়েছে সেই বিষয়ক যে বিজ্ঞান সেটিকে বলা হয় মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ? তোমরা জানো হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে যে ডেটা প্রবাহের যে কোনো দিকের এটি প্রকারভেদ, অর্থাৎ যেটা একদিক থেকে অন্য দিকে প্রবাহিত হওয়ার সময় যখন কিছু এক পাশ থেমে থাকে এবং অপর পাশে ডেটা প্রবাহ হয়, সেই ক্ষেত্রে মূলত তাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। যেমন ওয়াকি টকি, এসএমএস। সুতরাং এখানে এসএমএস রয়েছে গ নাম্বার, সুতরাং উত্তর হবে গ। অপরদিকে এখানে কিন্তু কিবোর্ড রয়েছে, পেজার রয়েছে, মোবাইল রয়েছে, মোবাইল কিন্তু এখানে ফুল ডুপ্লেক্স, কিবোর্ড এখানে কিন্তু সিমপ্লেক্স, এইভাবে কিন্তু আর কি উত্তর করতে হবে। অ্যাসেম্বলি ভাষার নেমেনিক কোড কোনটি? আমরা জানি অ্যাসেম্বলি ভাষার যে এখানে দেওয়া রয়েছে এটি মূলত কোড হচ্ছে এখানে ডিআইভি। এরপরে 16 নাম্বার প্রশ্নটা তোমরা লক্ষ্য করো, এখানে দেওয়া রয়েছে একটি বইয়ের মূল্য ডাবল এ, এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা হলে তার সমকক্ষ কত? তো আমরা জানি যে হেক্সাডেসিমেল সংখ্যাকে যদি আমরা এখানে প্রথমেই এখানে দশমিকে রূপান্তর করি, সেক্ষেত্রে কিন্তু এখানে উত্তর আসবে 170 এবং হেক্সাডেসিমেল সংখ্যা দুটার এর মান কিন্তু এখানে 10 আসবে, আবার ওইটার পরে এখানে কিন্তু এর মান 10 আসবে, আবার এর মানও 10 আসবে। তো 10 এবং 10কে আলাদাভাবে লিখে যদি আমরা এখানে অক্টালে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে কিন্তু উত্তর আসবে 252, অর্থাৎ এটিও কিন্তু একটু অক্টাল সংখ্যা। এবং পরবর্তীতে আমরা যদি দুটো এর মান দিয়ে 4 বিট করে যদি আমরা আসলে এটিকে বাইনারিতে রূপান্তর করি, সেক্ষেত্রে কিন্তু উত্তর আসবে 1010101010। সুতরাং এটি কিন্তু একটি বাইনারি, অর্থাৎ তিনটা উত্তরই কিন্তু সেমভাবে মিলে গেল, সুতরাং উত্তর হবে ঘ। এরপরে 17 নম্বর প্রশ্নের দিকে তোমরা লক্ষ্য করে দেখো, এখানে 17 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে নিচের কোন ট্যাগ ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হয়? তো দেখো এখানে কিন্তু টেবিল এখানে বিজি কালার যেখানে বলা হয়েছে, বিতে ব্যাকগ্রাউন্ড এবং জিতে গ্রাউন্ড, বিতে ব্যাক এবং জিতে গ্রাউন্ড, অর্থাৎ কালার গ্রিন। তো এখানে আমরা জানি যে এটি টেবল, সরাসরি টেবল, এটি কিন্তু সরাসরি আসলে ট্যাগের মধ্যে পড়ে না। টিআর মানে এখানে টেবিল রোর কথা বলা হচ্ছে, তো এটি কিন্তু টেবিল রোর পার্ট নয়, এটি কিন্তু টিডি, অর্থাৎ টেবিল ডাটার একটি পার্ট, অর্থাৎ টিডি বিজি কালার সমান সমান ডাবল ইনভার্টেড কমা গ্রিন ডাবল ইনভার্টেড কমা। সুতরাং এখানে কিন্তু গ নাম্বার উত্তর হবে। এরপরে কিন্তু ঘ নাম্বারটা হবে না, কেননা এখানে একই সাথে টেবিল রো এবং টেবিল ডাটা রয়েছে, তো একই সাথে কিন্তু টেবিল রো টেবিল ডাটা কখনোই এটি আসলে ট্যাগের মধ্যে পড়ে না, সুতরাং উত্তর কিন্তু গ হবে। এরপরে আমরা 18 নাম্বারটা দেখব যে হায়ারোগ্লিফিক ভাষা হতে বর্তমানে ইমোজি পর্যন্ত কোন কোডের অন্তর্ভুক্ত? তো তোমাদের একটি বিষয় জানিয়ে রাখি, যে কোনো ভাষা এখানে যদি ইন্ডিয়ান ভাষা থাকতো, পাকিস্তানি ভাষা থাকতো, বাংলাদেশি ভাষা থাকতো, সেক্ষেত্রে কিন্তু ইউনিকোড হবে। তোমরা জানো যে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য যে বিশেষ কোড ব্যবহার করা হয় সেটিকেই মূলত ইউনিকোড বলে। সুতরাং সকল ভাষাকে মূলত এটি কনভার্ট করতে পারে কম্পিউটার ভাষায়, তাকে বলা হয় ইউনিকোড। নিচের উদ্দীপকটি পড়ো এবং এখানে বলছে যে 19 এবং 20 নম্বর প্রশ্নের উত্তর দাও। মিস্টার শাহিন বাসায় ব্যবহৃত ল্যাপটপ, ডেস্কটপ এবং মোবাইল ওয়াইফাইয়ের মাধ্যমে ল্যান নেটওয়ার্ক তৈরি করেন। তিনি উক্ত নেটওয়ার্কের সাথে WAN যুক্ত করে একটি ডিভাইস ব্যবহার করেন। এরপরে দেখি 19 নম্বরে বলা হয়েছে মিস্টার শাহিন ল্যান নেটওয়ার্ক তৈরি করতে কোন ধরনের ডিভাইস ব্যবহার করেন? তো এখানে একটি ডিভাইসের মাধ্যমে যেহেতু বেশ কিছু এখানে ডেস্কটপ, ল্যাপটপ বেশ কিছু এখানে কিন্তু ডিভাইস কিন্তু সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ মাঝখানে একটি ডিভাইস যুক্ত করে চারিদিকে বিভিন্ন, যেমন ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, মোবাইল আছে, বিভিন্ন সংযোগ দেওয়া হয়েছে। তো আমরা জানি একটি সুইচ বা হাবের মাধ্যমে কিন্তু সাধারণত এইসব লাইন দেওয়া হয়। তো এখানে যেহেতু বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, সুতরাং এটি কিন্তু সুইচ এখানে হবে উত্তর। আর এটি যদি শুধু ল্যাপটপ হতো সেক্ষেত্রে আমরা নেটওয়ার্কের জন্য সেক্ষেত্রে কিন্তু উত্তর হতো হাব। যেহেতু এখানে বিভিন্ন ধরনের এখানে হচ্ছে ইলেকট্রিক ডিভাইস রয়েছে, সুতরাং উত্তর হবে সুইচ। এরপরে আমরা দেখব 20 নম্বর প্রশ্ন। তো ইতিপূর্বে আপনাদের বলেছিলাম যে একটি মাঝখানে কোনো ডিভাইস রেখে চারিদিকে যদি কোনো ডিভাইস সংযুক্ত করে কোনো নেটওয়ার্ক ব্যবস্থা স্থাপন করা হয় সেটিকেই মূলত বলা হয় স্টার টপোলজি। এরপর আমরা দেখব 21 নম্বর প্রশ্নটা। এখানে এক্স এর মান দেওয়া রয়েছে, ওয়াই এর মান দেওয়া রয়েছে। তো এখানে কন্ডিশনাল এক্সপ্রেশনের ফলাফল কোনটি? এখানে এটি ক্যালকুলেট করলে কিন্তু এখানে ফলাফল আসে 20। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের 22 নম্বর, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে এখানে কি বলে?
আচ্ছা, সমন্বয়কে এখানে কি বলা হচ্ছে? তো তোমরা জানো হার্ডওয়্যার কিন্তু একটি যন্ত্রাংশ, সাধারণত যেটি টাচেবল, এটি আসলে একা একা চলাফেরা করতে পারে না। যে যন্ত্র, যে মূল যন্ত্র, যে কাঠামোটা, সেটিকে মূলত বলা হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে কতিপয় নির্দেশনা, এখানে পরিকল্পনার সমষ্টি, প্রোগ্রামের সমষ্টিকে বলা হয় সফটওয়্যার। সুতরাং একটি যন্ত্রকে সচল করার জন্য সফটওয়্যারের মাধ্যমে কিন্তু তাকে সচল করে কিন্তু একটি কৃত্রিম পরিবেশ রূপদান করা যায়, যেটি আসলে বাস্তব মনে হলেও সেটি বাস্তব নয়, তাকেই মূলত বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। সুতরাং এটির উত্তর হবে গ। বাইনারি ডেটা একদিক বা উভয় দিকে স্থানান্তর করতে পারে কোন রেজিস্টার? এখানে কিন্তু উত্তর হবে শিফট। তো আমরা জানি যে এটি কিন্তু সাধারণত আমরা দেখছি ডেটা প্রবাহের দিকের ক্ষেত্রে এটি আমরা জেনেছি। মিস্টার রাজীবের নিকট, এখানে উদ্দীপক রয়েছে, মিস্টার রাজীবের নিকট এমন একটি মানুষের ন্যায় যন্ত্র রয়েছে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, হাঁটাচলা এবং স্পর্শানুভূতি রয়েছে। তিনি টিউমার অপারেশন ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করেন। তো আমরা এখানে জানি ক্রায়োজেনিক এজেন্ট কিন্তু বিভিন্ন ধরনের পদার্থ, যেমন এখানে অক্সিজেন রয়েছে, তরল নাইট্রোজেন রয়েছে এবং বিভিন্ন কিন্তু পদার্থ রয়েছে। তো এখানে দেখি, এখানে 24 নম্বরে কী বলা রয়েছে, মিস্টার রাজীবের যন্ত্রটি ব্যবহৃত হয় কোথায়? জটিল সার্জারি চিকিৎসায়। স্বাভাবিকভাবে আমরা জানি যে খুবই শীতল তাপমাত্রায় কিন্তু এই ক্রায়োজেনিক এজেন্ট, যে পদার্থগুলো, এগুলো কিন্তু ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে কোন ধরনের কাটা ছেঁড়া হবে না, একদম খুবই সূক্ষ্মভাবে এই অপারেশনটা করা হয়। এটিকে মূলত বলা হয় ক্রায়ো সার্জারি। সুতরাং এখানে জটিল সার্জারি চিকিৎসায় এই পদ্ধতি ব্যবহার করা হয়। 25 নম্বর অর্থাৎ ক উত্তর। 25 নম্বরে এখানে বলা হচ্ছে মিস্টার রাজীব উক্ত পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের কারণ কি? দেখুন এখানে তুলনামূলক ব্যয় কম, হ্যাঁ এটা সত্যি। অর্থাৎ এখানে ক নাম্বারটা হবে কাটা ছেঁড়ার প্রয়োজন নেই। আমি আগে বলেছিলাম এটি কিন্তু একদম শীতল তাপমাত্রার মাধ্যমে কিন্তু কোনো ধরনের কাটা ছেঁড়া ছাড়াই কিন্তু একদম লেজার রশ্মির মতো বলা যায়, এইভাবে কিন্তু মূলত এই অপারেশনটা করা হয়, যার ফলে কোনো ধরনের কাটা ছেঁড়ার প্রয়োজন নেই। সুতরাং 1 এবং 2, এই দুইটি মিলে কিন্তু উত্তর হবে এখানে ক। তো তোমাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং আইসিটি বিষয়ক যে কোনো আপডেট পেতে, যে কোনো সলিউশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের অসংখ্য, আবারও পুনরায় অসংখ্য ধন্যবাদ।